এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো চলো আজ তোমাদের আমার ভুটান ভ্রমণের সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে যাব। তার আগে একটু দেখিয়ে দিই আমাদের থিম্পুতে হোটেলে প্রথম দিন কী ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল ফ্রুটস, কর্নফ্লেক্স, মিল্ক, ব্রেড, এছাড়াও ছিল আলুর পরোটা, এছাড়া আরও অনেক কিছু। জলদি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন সিম্পলি ভুটান আর লিভিং মিউজিয়াম দেখতে, যা ভুটানের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক আকর্ষণ। এখানে ঢুকেই মনে হচ্ছিল যেন ভুটানের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যেই মিশে গেছি। এখানের এন্ট্রি ফিস 1000 টাকা পার পার্সন। প্রবেশ করার পরই আমাদের ভুটানের ঐতিহ্যবাহী উপায়ে ওয়েলকাম জানানো হলো। কাঠের তৈরি ছোট ছোট ঘর, আর সেখানে রাখা ভুটানের রাজা রানী এবং তাদের পরিবারের ছবি, আর সাথে বিভিন্ন আকর্ষণীয় জিনিস। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ওনারা সার্ভ করলেন লোকাল ওয়াইন, যেটা খাওয়ার কিছু নিয়ম আছে। ওয়াইনটা আমার ঠিকঠাকই লেগেছে। এরপর সেখানে লোকাল গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছিল সেখানের কালচার, লোকজীবন, সঙ্গীত, নৃত্য, এছাড়াও রান্নাবান্না সম্পর্কে। এই গাইডের জন্য কিন্তু আলাদা করে কোনো টাকা দিতে হয়নি, এটি টিকিটের মধ্যেই ইনক্লুড। With their wives, and on the last row we have our 15 siblings. So if you want, you can click pictures over here, then you go sit. Okay. We used to make a temporary frame like this, put in the soil, sprinkle some water, and ram it with the ramming rod. Shop, sa, shop, shop, sa, shop. Om salamane pe me chela hoy lo so chi ji am je we so chi ji hoy lo এবার দেখছি আমরা লোকাল কিছু ইনস্ট্রুমেন্টস। গাইডের ইচ্ছেতে আমরাও একটু চেষ্টা করলাম। About Seju. We just believe that if you visit Seju, your sins will be washed away and you will receive blessings. So the box you see over here is তারপর গেলাম ভুটানের ট্র্যাডিশনাল রান্নাঘর দেখতে। অসাধারণ এই কিচেনে আমাদের দেখানো হলো বিভিন্ন কাঠের পাত্রের ব্যবহার, সাথে আমরা দেখলাম ভুটানিজরা কিভাবে সঠিক তিব্বতীয় পদ্ধতিতে বাটারটি বানায়। এছাড়াও দেখলাম বিভিন্ন মশলা ও কাঠের তৈরি কাপেল পট, যেটা সাধারণত ব্যবহার করা হয় হাজব্যান্ড এবং ওয়াইফের জন্য। এরপর আমরা চলে গেলাম পেমার তৈরি বিভিন্ন আর্ট দেখতে, যিনি হলেন একজন ফেমাস ফুড আর্টিস্ট। শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও পেমার অদম্য ইচ্ছাশক্তি তাকে একজন উড কার্ভিং শিল্পী এবং পেইন্টার হিসেবে পরিচয় দিয়েছে। তিনি নিজের পা দিয়ে নিখুঁতভাবে তৈরি করছে অসাধারণ সব শিল্পকর্ম। তার যখন 18 বছর বয়স, তখন ভুটানের রানীমা তাকে অ্যাডপ্ট করেন এবং তখন থেকে থিম্পুতে তার পড়াশোনার ব্যবস্থা করা হয়। শুধু শিল্পকর্ম না, তিনি একজন অসাধারণ তীরন্দাজও বটে। পা দিয়েই লক্ষ্যভেদ করেন পেমা। সেখানে সে তার শিল্পকর্ম বিক্রি করে এখন সে স্বনির্ভর।
এবার আমরা চলে এলাম একদম ডান্স ফ্লোরে। এবার আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হলো বাটার টি, সাথে সুইট স্যাফরন রাইস, সাথে ছিল রোস্টেড রাইস, যেটা খেতে খেতে আমরা সুন্দর ডান্স উপভোগ করছিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরাও জয়েন করলাম তাদের সাথে। আমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি সিম্পলি লাইফ ভুটান। এরপর আমাদের দেখানো হলো কিছু দোকান, সাথে করলাম কিছু শপিং এবং দেখলাম বহু বছর আগে ভুটানিজরা কিভাবে হট স্টোন বাথের ব্যবহার করত তাদের দৈনন্দিন জীবনে। এখানে আমরা ভুটানের জাতীয় খেলা তীরন্দাজিতেও অংশ নিয়েছিলাম। প্রথমবার তীর ছোড়ার অভিজ্ঞতা দারুণ ছিল। নিয়ম অনুযায়ী নিশানাতে তীর পৌঁছলে তারা কিন্তু গান এবং নাচের মাধ্যমে সেই জয় উদযাপন করে। এবার পৌঁছলাম একটি বুদ্ধা স্ট্যাচুর সামনে, যেখানে রাখা আছে একটি জলের পাত্র। ভুটানিজদের মান্যতা অনুযায়ী ঘূর্ণীয়মান ঘরটির মধ্যে 5টা কয়েন ফেললে 5টি উইশ পূর্ণ হবে, অর্থাৎ একটি কয়েনে একটি উইশ। যেই কয়েনটি ফেলা হবে সেই কয়েনের সাথে যেই উইশটি করা হবে সেই কয়েনটি যদি পাত্রে পড়ে তাহলে উইশটিও পূর্ণ হবে। আমার তো একটাও পড়েনি, কিন্তু দীপকের 3টে কয়েন পড়েছিল। সব মিলিয়ে সিম্পলি ভুটানের অভিজ্ঞতা আমার দারুণ লেগেছে। ভুটানের সংস্কৃতি এবং ঐতিহ্যকে কাছ থেকে জানার জন্য এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখতে হবে। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ব্লগে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরের পর্বগুলো দেখার জন্য। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।